গুমের শিকার পরিবারদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি বিএনপির, এখনো ষড়যন্ত্র চলছে, হুঁশিয়ারি ফখরুলের, শাস্তি নিশ্চিতের আহ্বান। বন্যায় প্রাণহানি বেড়ে 54 জন, প্রত্যন্ত এলাকায় খাবার ও পানির সংকট চরমে, মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত 2 শতাধিক ঘরবাড়ি। গ্যাস সংকটে 7 মাস ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানা, নষ্টের পথে যন্ত্রাংশ, কর্মহীন 3,500 শ্রমিক। চলতি বছরের প্রথমার্ধে 40,000 জাপানি বৃদ্ধের নিঃসঙ্গ মৃত্যু, 2050 সাল নাগাদ নিঃসঙ্গ মানুষের সংখ্যা কোটি ছাড়াবার সংখ্যা। এবং বৃষ্টিতে ভেসে গেল সিরিজ নির্ধারণী রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন, আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের ভাতার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘের অধীনে গেল 16 বছরে সব গুম খুনের তদন্তের উদ্যোগ নেয়ারও দাবি তার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংহতি সভায় এভাবেই গুমের শিকারদের ফিরে পাবার আকুতি জানান স্বজনরা। গেল 16 বছরে গুমের শিকার ব্যক্তিদের তথ্য প্রকাশের পাশাপাশি জড়িতদের আন্তর্জাতিক আইনে বিচারেরও দাবি জানান তারা। আন্তর্জাতিক ধারা আইন প্রয়োগ করে হোক এবং কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক, যেভাবেই হোক এই গুমের বিচার আমরা চাই। গুম খুনের পেছনে জড়িতদের দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসনে আসীন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। নাম্বার 1 থেকে শুরু করতে হবে। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসীন আছে। ইন্টারোগেশন করা হোক, আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সেজন্য বাধ্য হয়। গুমের শিকারদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাজকে স্বীকৃতি দিতে হবে তাদের অবদানের, সাথে সাথে রাষ্ট্রকে তাদের অবদানের স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে, এরা হচ্ছে এই স্বাধীনতার মূল সৈনিক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধ করেছে। গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করবে। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। ইস্পাত দৃঢ় ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। সন্তুষ্টির কোনো কারণ নাই, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। পাঁচটি ঐক্য গণমানুষের জন্য তৈরি হয়েছে, সেটাকে আরো সুদৃঢ় করতে হবে। শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, গুম খুনের সাথে জড়িত প্রশাসন ও বাহিনীগুলোর অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচন কঠিন হবে জানিয়ে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কাজ করতে নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বলেন, নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের উপর নির্ভরশীল। শুক্রবার রাজশাহীর একটি হোটেলে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। জনগণের আস্থা নষ্ট করে এমন কাজ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দলের জন্য পরিশ্রম করেছেন, দলের জন্য কাজ করেছেন, ত্যাগ করেছেন, আপনাদের সকলকে আমি আহ্বান করবো এই সব দুরাচারীদের বিরুদ্ধে সজাগ। আপনাদের সকলকে আমি আহ্বান করবো যে কোনো মূল্যে জনগণের আস্থা বিশ্বাস করে নেতৃবৃন্দ, সামনে সংকট,
প্রি-টেস্ট হয়েছে, টেস্ট পরীক্ষা বাকি, একটি কাজে প্রি-টেস্ট শেষ মানেই পরীক্ষা শেষ। সামনে টেস্ট পরীক্ষা আছে, প্রস্তুতি নিন টেস্ট পরীক্ষার জন্য। আপনার সামনে দৃশ্যমান প্রতিপক্ষ যদি দুর্বল থাকে, অদৃশ্য প্রতিপক্ষকে চিন্তা করুন, পরিকল্পনা গ্রহণ করুন, সেই অনুযায়ী কাজ শুরু করুন। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বন্যার পানি। কুমিল্লায় গোমতী নদী বিপদসীমার নিচে প্রবাহিত হলেও অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। এর মাঝে বাড়ছে পানিবাহিত রোগবালাই। এদিকে বৃষ্টিতে অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির। আর ফেনীতে বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি। নোয়াখালী ও ফেনী থেকে আসা বানের পানিতেই মূলত বন্যার অবনতি হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে পানি। ডাকাতিয়া নদী, রহমতখালী নদী ও ওয়াবদা খালে বাঁধ দিয়ে মাছ চাষ ও যত্রতত্র বাড়িঘর ও দোকান নির্মাণের কারণে পানি নামার গতি খুবই কম। সব মিলে প্রায় 100-র উপরে আমরা বাঁধ কেটে দিয়েছি যেন পানিগুলো দ্রুত নিষ্কাশিত। বাঁধ বলতে আপনার খাল এবং ব্রিজের মধ্যে চালি দিয়ে, তারপরে আপনার জাল দিয়ে পানির প্রবাহটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। দুর্গম এলাকায় ত্রাণ না গেলেও চুরির ভয়ে ঘর ছাড়ছেন না পানিবন্দীরা। এদিকে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাব ও নিরাপদ স্যানিটেশনের অভাবে দেখা দিয়েছে নানান রোগবালাই। গ্রামে গ্রামে যারা দেয় আনফেরার মতন এই খানা ভাড়া যার যেটা নিয়ে আসবে স্কুল বিলে লই যায়, ওইটা লুটতরাজ করে তারা ভিতরে দিতে চায় না। তারপর আমরা এখান থেকে আমরা সোনাইশার গ্রাম থেকে এখানে আপনারা দিতে আসেন, আমরা খাইতে আসি। অসুস্থ যারা তারা ভাড়া দিয়েছি অন্য খানো। কাপ্তাই বাঁধের 16টি গেট 1 ফুট করে খোলা রাখার পরও অব্যাহত পাহাড়ি ঢলে এখনও কাপ্তাই হ্রদে খুব বেশি পানি কমেনি। এতে হ্রদ তীরবর্তী প্রায় 18,000 মানুষ এখনও পানিবন্দী রয়েছে। লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি ও সদর উপজেলার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ঘর দুয়ার সব ডুবে গেছে। এখন দ্রুত যদি পানিটা চলে যায় তাহলে আমরা একটু সুযোগ সুবিধা করতে পারি। আমরা খাবার চলার তো অনেক অসুবিধা। কেউ বাড়িঘর সারি গেছে, কেউ আছে। মাছাং করে আসি, রান্না বান্না করে কোনো বেলা খাইতে পারি, কোনো খাইতে পারি না, কোনো রকম আসি আর কি। আমরা কিছুই পাই নাই এবং কেউ আসে নাই দেখতে। বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছি। নোয়াখালীতে ধীরে ধীরে কমছে বন্যার পানি। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে নোয়াখালীতে 3 সেন্টিমিটার কমেছে বন্যার পানি। বৃষ্টি না হলে পানি ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে পাওবো। এ অবস্থায় বিশুদ্ধ পানি ও ঔষধ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, লক্ষ্মীপুরে কতটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম কেমন চলছে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। ইরশাদ, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি বর্তমান অবস্থা। লক্ষ্মীপুরের 5টি উপজেলার প্রায় 80% এলাকায় বন্যা পানি দ্বারা পানিবন্দী হয়েছে মানুষ। এর মধ্যে প্রায় 12 লাখ লোক পানিবন্দী রয়েছে গত 15 থেকে 20 দিন ধরে। নোয়াখালী এবং ফেনী থেকে যে পানিগুলো আসছে এগুলো লক্ষ্মীপুরের বুলুয়া নদী, ডাকাতিয়া নদী এবং রহমতখালী নদী দিয়ে মেঘনায় প্রবাহিত হচ্ছে। এসব নদীর কিছু বাঁধ থাকার কারণে পানি ভালোভাবে প্রবাহিত হতে পারছে না এবং পানির স্রোত বাধাগ্রস্ত হচ্ছে। এবং এছাড়াও লক্ষ্মীপুরের যে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো ত্রাণ বিতরণ করছে। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণ ত্রাণ লক্ষ্মীপুরে আসছে। এরপরেও কিন্তু লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছায় না। আমরা এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরের বালাসপুর এলাকায়। এই বালাসপুর এলাকায় আমরা একটু আগে এখানকার মানুষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানকার মানুষ এখন পর্যন্ত 10 থেকে 15 দিনে মাত্র একবার ত্রাণ পেয়েছে। এখানকার যে মানুষরা এখানকার পানি বেশি হওয়ার কারণে এইসব অঞ্চলের দিকে যারা ত্রাণ নিয়ে আসছে তারা আসছে না এবং প্রশাসনের লোক এখানে ত্রাণ পাঠাচ্ছে না।
বয়স্ক মহিলা পুরুষ তারা ত্রাণের আশা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কখন ত্রাণ আসবে, এবং তারা অভিযোগ করছে যে যেসব ত্রাণের গাড়িগুলো আসতেছে, যেগুলো এদিকে পানি থাকার কারণে যেসব অঞ্চলে পানি নেই এবং রাস্তা শুকনো রয়েছে ওইসব অঞ্চলে এসে মানুষজন ত্রাণ দিয়ে চলে যাচ্ছে। লক্ষ্মীপুরের বেশিরভাগ প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছে নাই। বিশেষ করে সুপেয় পানির অভাব রয়েছে, এছাড়াও রয়েছে যে শিশু খাদ্যের অভাব রয়েছে। তো লক্ষ্মীপুরে কিছু কিছু এলাকায় পানি কমছে এবং কিছু কিছু এলাকায় পানি বাড়ছে। ইরশাদ, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। মৌলভীবাজারে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। অনেকেই হারিয়েছে তাদের একমাত্র মাথা গোজার ঠাঁই, বসত বাড়ি। সেসব ঘর সংস্কারের মতো প্রয়োজনীয় অর্থও নেই অনেক পরিবারের। এমন পরিস্থিতিতে অসহায় দিন কাটছে কমপক্ষে 200 পরিবারের। সহকর্মী সালি এলাহি কুঠির তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। বন্যায় সহায় সম্বল হারানোর কথা বলতে গিয়ে কণ্ঠ জড়িয়ে আসে কৃষক তাজ মিয়ার। একইভাবে মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর, পতন উষা ও মুন্সিবাজার ইউনিয়নের অসংখ্য বসতঘর ধ্বংস হয়েছে। পানি নামলেও বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর সংস্কারে যে অর্থ প্রয়োজন তা নেই বানভাসী মানুষের কাছে। পানি আইছিল যে গেছে কয়েকদিন আগে, আবার পরে সারা বাড়ি ফুসকুন্দি ডুবাইয়া গরুর পিছন দিয়ে পানি ঢুকিয়া বেড়োর সব মাটি সাটি কুদিয়া বিটা কুদিয়া লেগেছে। গরুর ভিতরে আমাইতাম পারি না, মাল চাওয়া কোনো কিছু নেই, সবই নিচে। বন্যার আস্তা গরুর ভিতর পানি আমাইয়া একবারে নিচে গিয়ে বাঙ্গিয়া বেড়োর কুচ্ছু রয়েছে না, একবারে সব টাইনছে গিয়ে। এখন আমরা যাইতাম হই থাকতাম খানো, এত সব মানুষ আমরা গরুর ফ্যামিলির আমরা হই থাকতাম, খার কাছে যাইতাম সাহায্য সাওয়া। তোমরা দয়া করিয়া যে আমরা গড় খান মানাইয়া দেহতে দিছ, আর নয় তো আমরা আর কিছুই নাই। আমার জমি সব নিচে গিয়ে খাতুল তো নিচে গরু নিচে গিয়ে অবস্থায় আছে। অমনে বাঁশ গাছ দিয়া লাগাইয়া আছে, কেউ থাকতো না, এগুলো বাঙ্গিয়া পড়ে যাবে। আর অনত রাস্তাতে আছে পড়ে যাই পুকুরে আমরা এনে থাকি। স্থানীয় চেয়ারম্যান জানান, বন্যার পানি কমে গেল মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে। ডল এবং অতিবৃষ্টির কারণে আমার আদমপুর ইউনিয়নের 24টা গ্রামের মধ্যে 15টি গ্রামে বন্যায় কবলিত হয়েছে। বিভিন্ন জায়গায় বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা শেষ হলে পুনর্বাসন শুরু করা হবে বলে জানান এই কর্মকর্তা। বেশ কিছু মাটির ঘরবাড়ি সেগুলো একেবারে ভেঙে বিধ্বস্ত হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের তালিকা করার উদ্যোগ নিয়েছি। তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে এবং পরবর্তীতে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্যার পানিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের 14টি স্থানে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় কোমলগঞ্জ পৌরসভা সহ 9টি ইউনিয়নের 145টি গ্রাম। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে ধর্ষণ ও যৌন সহিংসতায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি সহ 13 দফা দাবিতে পদযাত্রা করেছে নারীরা। গতরাতে শাহবাগ থেকে সংসদ ভবন পর্যন্ত এ পদযাত্রা করে তারা। এ সময় তারা বর্তমান সরকারের কাছে নিপীড়ক সায়েম সোবহান আনভির, শাফাত আহমেদ সহ সব নারী নিপীড়কদের বিচারের জোরালো দাবি জানান। এনআই নাহিদের রিপোর্ট। ধর্ষণ বিরোধী আন্দোলনে রাতে রাজপথে গানে গানে নারীকে শেকল ভাঙ্গার আহ্বান জানান শিল্পী শায়ান। মার ভয়ে দুষ্ট লোকের পরাণে কাঁপু কাজ, সাহস করো মা বোনেরা। শুক্রবার রাতে শাহবাগ থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন নারীরা। পদযাত্রা শেষে মানিক মিয়া সড়কে সমাবেশ এবং প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ সময় ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, যৌন হয়রানি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আলোকচিত্রী শহীদুল আলম সহ অন্যরা। নারী অধিকার ও মানুষের অধিকার, সেই অধিকার যদি কেউ বঞ্চিত হয় তাহলে সেটার ক্ষেত্রে প্রতিবাদ করা একেবারেই বৈধ। শেকল ভাঙার পদযাত্রা যাতে নারীদেরকে দোষারোপ না করা হয়, বরং যারা কিনা অপরাধী তাদের বিরুদ্ধেই যাতে আমরা যাতে বিচারটা পাই।
সুরক্ষা এবং নিরাপত্তা সহ নিপীড়নের শিকার নারীর যে কোনো বিচারিক হয়রানি বন্ধের দাবি জানান অংশগ্রহণকারীরা। যখন মুনিয়া হত্যা হলো, মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আনভীরকে দায়ী করা হলো, আনভীরকে প্রধান আসামি করা হলো, এরপরে এখন পর্যন্ত আমরা কিন্তু সেটার কোনো অগ্রগতি দেখি নাই এবং এই বছরই সেই মামলা কিন্তু খারিজ হয়ে গিয়েছে এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কমেন্ট শুনে থাকি যে নারীর পোশাক উস্কানিমূলক, নারীর চলন বলনের ঠিক নেই, ওর সাথে এরকম তো করাই উচিত, এরকম নানান ধরনের মন্তব্য আমরা শুনে থাকি সমাজে। এই নারী হিসেবে মানুষ যেন নারী হিসেবে আলাদা করে না দেখে, এই প্রশ্নটাই যেন মানুষের মাথায় আর না আসে, এটাই চাই। অন্তর্বর্তী সরকার দেশের নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এ প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে ফের শুরু হয়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। গত রাতে এক শিক্ষক পরিবারকে কুপিয়ে আহত করে তারা। আহতদের ভর্তি করা হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। আরও জানাচ্ছেন সহকর্মী এনআই নাহিদ তার আরও একটি রিপোর্টে। স্বামী ও সন্তানের উপর হামলার কথা জানাচ্ছিলেন এ নারী। পাশের বাসার উনি নিজের জীবন বিপন্ন করে দুইজন আমাদের নিয়ে তারপরে যে সরোয়ার দিতে এসেছেন, পঙ্গুতে এসেছি আমরা। আমার ছেলেটার এখন অপারেশন চলতেছে। শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ১ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির সামনে এলাকার কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন ইউসেফ স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ তালুকদারের পরিবার। আবাস ভাই বাইরে কল্লা দিয়ে দেই আমার ৮তলা সারের কোপাইতে আছে, ৮তলা মাস্টার সাহেবের কোপাইতে আছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিয়ের দাওয়াত খেয়ে সপরিবারে বাসায় ফিরছিলেন শিক্ষক নূর মোহাম্মদ। এ সময় ২০ জনের একদল কিশোর গ্যাংয়ের সদস্য তাদের উপর আকস্মিক হামলা চালায়। এ সময় গুরুতর আহত হন ছাত্র আন্দোলনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সওগাত নূরও। তারা অন্যায় করবে, আমরা কোনো কথা বলতে পারবো না। এই জন্য কি আমরা দেশ স্বাধীন চাচ্ছি? আমরা চাচ্ছি এর একটা সুষ্ঠু বিচার হোক। আমরা এই গ্যাং চাই না, আমরা একটা সুন্দর পরিবার চাই। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয় স্থানীয়রা। এরা হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র। এইজ হচ্ছে কারো 13 থেকে শুরু করে 17 পর্যন্ত এইজ, একদম টিনএজার এরা। এবং এরা হচ্ছে কেউ ঘুরে ফ্রেশ আর কেউ ঘুরে অস্ত্র নিয়ে, কেউ কারো ঝামেলা হলে বাদবাকিরা ব্যাকআপ দেয়। এই সিস্টেমে এরা কাজগুলো করে এবং খুব দ্রুত সরে পড়ে। কিশোর গ্যাংয়ের উৎপাত মুক্ত শান্তিময় সমাজ চান এলাকাবাসী। কিভাবে আমরা বাঁচবো, কিভাবে স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচবো, এইটা চাই। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। গ্যাস সংকটের কারণে 7 মাস ধরে বন্ধ রয়েছে জামালপুরের যমুনা সার কারখানা। এতে কারখানাটির সঙ্গে জড়িত 3 থেকে 3.5 হাজার শ্রমিক কর্মহীন হয়ে অতি কষ্টে দিন পার করছেন। অন্যদিকে ব্যবহার না হওয়ার কারণে কারখানার মূল্যবান যন্ত্রাংশগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারখানা বন্ধ থাকলে স্থানীয় সিন্ডিকেট ব্যবসায়ীরা লাভবান হয়। জামালপুর প্রতিনিধি মেহেদি হাসানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। প্রতিদিন 1700 মেট্রিক টন উৎপাদন সক্ষমতা নিয়ে 1991 সালে বাণিজ্যিক যাত্রা শুরু করে দেশের অন্যতম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। চলতি বছরের জানুয়ারি মাসে গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যায় কারখানাটি। দেশ টেলিভিশনের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে স্থানীয় কয়েকজন সার কারখানা নিয়ন্ত্রণে নিয়ে শত শত কোটি টাকা লুটপাট করেছে। সংকটের কথা বলে 18 থেকে 20 হাজার টাকার সার বিদেশ থেকে আমদানি করা হতো লাখ টাকায়। নানা অজুহাতে প্রায়ই কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হতো। শ্রমিকরা বলছেন, সার সংকটের কথা বলে কয়েক গুণ বেশি দামে আমদানি করত পচা সার। তাদের এমন হঠকারিতায় বেকার হয়ে পড়েছেন কারখানাটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রায় 4000 মানুষ। এখানে 300-400 গাড়ি সবসময় পড়ে থাকে। তো আমাদের শ্রমিকরা কেউ রাজমিস্ত্রি জোগালি দেয়, কেউ হকারির কাজ করে, আমরা শ্রমিকরা ভাত পাই না। সরকারের কাছে আবেদন, এই আমাদের এই মিলটা তাড়াতাড়ি এই মিলটা যত তাড়াতাড়ি পারে এই মিলটা সরকারের কাছে আবেদন করি আমরা মিলটা আমাদের চালু করব। সার উৎপাদন কোনো কিছু হইতেছে না, আমরা না খাই বই হয়েছি জায়গায় জায়গায় ড্রাইভার হেলবার নেবার আগের চলা অকুলান হয়ে গেছে। সংসার নিয়ে কি করবো, পোলাবান লেখার করতে পারে না, অশান্তির মধ্যে বেড়ে আছে। কারখানার আশেপাশে পড়ে আছে শত শত ট্রাক। অতি মূল্যবান যন্ত্রাংশগুলো পুরোপুরি নষ্ট হওয়ার পথে। এতে হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কাও কর্তৃপক্ষের।
এইটাও আমরা কি বলতে পারি না, কারণ গ্যাসের সাপ্লাই কখন হবে মানে অ্যাভেলেবল হবে এটাও তো আসলে আমরা বলতে পারি না, বুঝছেন। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন বন্ধ থাকলে আপনার এই যন্ত্রপাতি যেটা আছে আমাদের মেশিনারি ভেসেল এগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ সম্ভাবনা থাকে এবং এই জিনিসগুলো আসলে ভালো রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে চালু করতে গেলে তখন আমাদের বিভিন্ন রকম সমস্যা আসবে। গ্যাস সংযোগ দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে কারখানাটি চালুর দাবি করেছেন জেলার সব কৃষক ও কারখানার কর্মচারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।